স্টার্ট কথা বলবো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যেই ক্লাসটি একই সাথে তোমার এইচএসসি এবং অ্যাডমিশনের জার্নিকে অনেক বেশি সহজ করবে বলে আমরা বিশ্বাস করি। চলো শুরু করা যাক। আজকে আমরা পড়বো কেমিস্ট্রি সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার পরিমাণগত রসায়ন, স্টকিওমেট্রিক কেমিস্ট্রি, যেখান থেকে প্রতি বছর এইচএসসিতে মিনিমাম একটা সৃজনশীল কমন পড়ে যায়। কখনো কখনো দেখা যায় কোনো কোনো বোর্ডে দুইটা সৃজনশীলও কমন পড়ে। অর্থাৎ এই চ্যাপ্টার ভালোভাবে করার মাধ্যমে তুমি সৃজনশীলে দুইটা সৃজনশীল পর্যন্ত আনসার করতে পারো, এবং অবভিয়াসলি এখান থেকে মাল্টিপল এমসিকিউ কোশ্চেন থাকবে। এবং এই চ্যাপ্টারটা আসলে একটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। সো যাদের ম্যাথ খুবই পছন্দ বা যাদের ছোটখাটো ম্যাথগুলা করতে ভাল লাগে, তাদের আশা করি এই চ্যাপ্টারটা করতে গিয়ে একদমই বোর ফিল হবে না। এবং এই চ্যাপ্টারের মাধ্যমে একই সাথে তোমরা মেডিকেল অ্যাডমিশন থেকে শুরু করে যে কোনো অ্যাডমিশনেও মাল্টিপল কোশ্চেন কমন পাবা। সো অ্যাডমিশন, একাডেমিক বোথ পার্সপেক্টিভ থেকে এই চ্যাপ্টারের গুরুত্ব অনেক অনেক বেশি। চলো আমরা শুরু করে দেই পরিমাণগত রসায়ন। তো এই যে চ্যাপ্টারটা পরিমাণগত রসায়ন, এই চ্যাপ্টারটা আমাদের বেসিক্যালি দাঁড়িয়ে আছে হচ্ছে কেমিস্ট্রির একটা বেসমেন্টের উপরে, হ্যাঁ, যেটাকে আমরা বলি হচ্ছে রাসায়নিক গণনা, গ্যাসের মোলার আয়তন। তো চলো আমরা কিছু কথাবার্তা আগে আমরা এখানে বলি। খেয়াল করে দেখো, একটা জিনিস হচ্ছে এসটিপি, তাই না? এসটিপি, আর একটা হচ্ছে এসএটিপি। এসটিপি বলতে আমরা কি বুঝি? এসটিপি বলতে আমরা বুঝি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে প্রমাণ চাপ এবং প্রমাণ তাপমাত্রা। ঠিক আছে? তো এসটিপি তে কোন একটা গ্যাসের আয়তন আমরা জানি হচ্ছে 22.4 লিটার। আর এসএটিপি যেটা স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, এখানে কোন একটা গ্যাসের আয়তন আমরা জানি হচ্ছে 24.789 লিটার। এবং এইখানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, অনেকে জিজ্ঞেস করতে পারো যে এখানে আসলে আমাদের টেম্পারেচারটা কত। এখানে আমাদের টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এবং এখানে আমাদের প্রেসার কত? এখানে আমাদের প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। বাট এইখানে খেয়াল করো, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসারের মধ্যে আমাদের টেম্পারেচার কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে আমাদের বেসিক জিনিস, এতটুকু জিনিস আমাদের কাজে লাগবে। এখন চলো আমরা এইখান থেকে কিছু জিনিসের দিকে চলে যাই, আমরা কিভাবে করে জিনিসগুলা আগাতে পারি। আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে, যেগুলোর মাধ্যমে হচ্ছে আমরা পারমাণবিক ভর বের করতে পারবো। হ্যাঁ, প্রয়োজনীয় কিছু পারমাণবিক ভর আমাদের প্রয়োজন হবে। কি কি পারমাণবিক ভর লাগবে খেয়াল করে দেখো। প্রথমে আসি আমরা হাইড্রোজেনের কথা। হাইড্রোজেনের পারমাণবিক ভর আমরা সবাই জানি কত? 1। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, নাইট্রোজেনের হচ্ছে 14, অক্সিজেনের হচ্ছে 16। তারপরে আসো হচ্ছে আমাদের সোডিয়াম। সোডিয়ামের কত? 23। পটাশিয়ামের কত? 31। পটাশিয়াম না, সরি, এটা আমি ফসফরাস লিখবো। ফসফরাসের 31, পটাশিয়াম আমরা জানি পটাশিয়ামের কত, এটা হচ্ছে ফসফরাস। তারপরে আসে হচ্ছে আমাদের সালফার। সালফারের হচ্ছে 32, যেগুলো আমাদের ম্যাথে লাগবে, আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলতেছি। পটাশিয়ামের আমরা জানি পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, সো তার পারমাণবিক ভর হবে হচ্ছে অলমোস্ট ডাবলের চেয়ে একটু বেশি, 39। এখন আসে হচ্ছে তারপর আমাদের জানতে হবে ক্রোমিয়াম, কপার, এই জিনিসগুলার। ঠিক আছে, ক্রোমিয়ামের হচ্ছে 52, কপারের হচ্ছে 63.5, এবং আমাদের ফাইনালি লাগবে হচ্ছে সিলভার। সিলভার হচ্ছে 108। যেই মৌলগুলোর আমি হচ্ছে পারমাণবিক ভর বোর্ডে লিখলাম, সবগুলো তোমাদের একদম ঠোঁটের আগে থাকা লাগবে, কারণ কেমিস্ট্রিতে যে কোনো চ্যাপ্টারের যে কোনো ম্যাথমেটিক্যাল পোর্শনে তুমি এদের দেখা পাবাই। সো এদের ছাড়া তুমি কেমিস্ট্রি যে কোনো জায়গায় ধরা খায় যাওয়ার সম্ভাবনা আছে। সো আমরা চলো এখন এগুলো থেকে রিলেটেড কিছু টুকটাক ম্যাথ করে তারপর আমরা চ্যাপ্টারের ভিতরে এন্ট্রি নেওয়ার চেষ্টা করি। ধরো ফর এক্সাম্পল আমরা একটা মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেন নিয়ে কথা বলি। ফর এক্সাম্পল তোমাকে আমি একটা কোশ্চেন সেট করলাম এরকম, আমি কোশ্চেন দিলাম যে এসটিপি তে
এসটিপি তে 1500 লিটার নাইট্রোজেন গ্যাস থেকে 1500 লিটার নাইট্রোজেন গ্যাস থেকে আমি যদি অ্যামোনিয়া তৈরি করতে চাই, অ্যামোনিয়া তৈরি করতে আমাকে আশা করা হলো কত লিটার হাইড্রোজেনের প্রয়োজন হবে, কত লিটার H2 প্রয়োজন হবে, এটা আমাকে কোশ্চেন করা হয়েছে। ঠিক আছে, সো আমরা বাচ্চাকাল থেকে লাসিতালের নীতি পড়ে আসছি, আমরা বাচ্চাকাল থেকে হচ্ছে অ্যামোনিয়ার হেবারবোস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন সবাই পড়ে এসেছি। তো সূত্রটা আমাদের বিক্রিয়াটা কি ছিল, N2 + 3H2 বিক্রিয়া করে, এটা উভমুখী বিক্রিয়া, যেহেতু উভমুখী চিহ্ন লিখলাম 2NH3। এখানে উভমুখী চিহ্ন আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নাই, কম্পারিজন আমাদের জন্য, কম্পারিজনের সুবিধার্থে আমরা জিনিসটা লিখলাম। এখন খেয়াল করে দেখো, তার মানে আমি বলতে পারি যে 1 লিটার, এখানে অনুপাত কত আসলে 1:3 না, তাদের মোলার অনুপাত। 1 মোল নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া গ্যাস তৈরি করতেছে। সো আমি বলতে পারি যে 1 লিটার, আমি যদি অ্যামোনিয়া তৈরি করতে চাই তাহলে 1 লিটার নাইট্রোজেনের সাথে আমার প্রয়োজন হয় 3 লিটার হাইড্রোজেন, তার রেশিও হচ্ছে 1:3। তাহলে আমাকে যদি কোশ্চেনের অনুযায়ী ফলো করতে বলি, তাহলে আমার 1500 লিটার আমি যদি নাইট্রোজেন গ্যাস এর সাথে আমার কত লিটার হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন হবে, 3 × 1500 লিটার। একদম সহজ জিনিস, এগুলো মেডিকেলের স্ট্যান্ডার্ড, খুবই ইজিলি এগুলো আমরা মুখে মুখে সলভ করে ফেলা পসিবল। 3 × 15 = 45, 4500 লিটার হাইড্রোজেন গ্যাস প্রয়োজন হবে অ্যামোনিয়া তৈরি করার জন্য, যদি আমি 1500 লিটার নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করতে চাই। আচ্ছা, এখন আসি আমরা আরেকটা কোশ্চেন সলভ করে তারপর আরেকটা টপিকে যাব, এসটিপি রিলেটেড টপিক। খেয়াল করো, আমাকে কোশ্চেন দেওয়া হলো এরকম যে এসটিপিতে 100 লিটার নাইট্রিক অক্সাইড, এটা কিন্তু NO মানে নাইট্রিক অক্সাইড, খেয়াল রাখা লাগবে, নাইট্রোজেন ডাই অক্সাইড এসব বলো না, উল্টাপাল্টা। তো নাইট্রিক অক্সাইড যদি আমি প্রস্তুত করতে চাই, আমাকে কোশ্চেন করা হলো নাইট্রিক অক্সাইড প্রস্তুত করতে কত লিটার অ্যামোনিয়া ও কত লিটার অক্সিজেন দরকার, এটা আমাকে কোশ্চেন করা হয়েছে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে আমাকে 100 লিটার নাইট্রিক অক্সাইড প্রস্তুত করতে হচ্ছে, এই জন্য আমাকে কত লিটার অ্যামোনিয়া এবং কত লিটার অক্সিজেন দরকার। এগুলো কিন্তু কম্পারিজন টাইপ কোশ্চেন, আমাকে কখন কম্পারিজন টাইপ কোশ্চেন এগুলো অ্যাভেইলেবলি মেডিকেল অ্যাডমিশন টেস্টে অ্যাভেইলেবলি আসে। গত বছরও মেডিকেল অ্যাডমিশন টেস্টে 3টা কোশ্চেন ছিল চ্যাপ্টার থেকে, এবং 3টা ম্যাথমেটিক্যাল টার্ম ছিল, এবং আমরা আমাদের গত অ্যাডমিশন সিজনে যে ক্লাস নিয়েছিলাম ম্যাথমেটিক্যাল ক্লাস আমাদের লাস্টের দিকে, সেখান থেকে কোশ্চেনগুলো হুবহু কমন ছিল, এবং যারা ক্লাসগুলো ফলো করেছিল আশা করি পরীক্ষায় উপকৃত হয়েছিল। এখন আসো, ফার্স্টে আমাদের খেয়াল করতে হবে আমি কিভাবে নাইট্রিক অক্সাইডটা প্রস্তুত করতে পারবো। তার মানে আমার এখানে অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের বিক্রিয়া করাইতে হবে আমি যদি নাইট্রিক অক্সাইড তৈরি করতে চাই। খেয়াল করে দেখো, অ্যামোনিয়ার সাথে আমি যদি অক্সিজেনের বিক্রিয়া করতে চাই তাহলে তৈরি হবে কিরকম, তৈরি হবে এখানে হচ্ছে আমার নাইট্রিক অক্সাইড। এখন খেয়াল করো, আমাদের এখানে সমতার করার কোনো বিকল্প নাই, আমি যদি সমতা না করি তাহলে কখনোই কিন্তু আমার এখানে আমি কাঙ্ক্ষিত আনসারটা বের করতে পারবো না। সো আমি যদি সমতা করে ফেলি তাহলে এরকম আসে। খেয়াল করো, আমার এখানে দরকার হচ্ছে অ্যামোনিয়া, আমার এখানে দরকার অক্সিজেন, আমার এখানে দরকার নাইট্রিক অক্সাইড। তার মানে আমি খেয়াল করে দেখতে পাচ্ছি যে আমার 4 মোল, আমি আবারও বলতেছি, 4 মোল অ্যামোনিয়া থেকে তৈরি হচ্ছে আমার 4 মোল NO, বা আমি বাংলায় বলতে পারি যে 4 মোল বা 4 লিটার নাইট্রিক অক্সাইড তৈরির জন্য প্রয়োজন হচ্ছে 4 লিটার অ্যামোনিয়া।
খেয়াল করে দেখো তো এই জায়গাটার মধ্যে আমি যদি কারেকশন করতে চাই, আমার এখানে কোশ্চেনে বলে দিছে 100 লিটার, তাহলে আমি যদি ওকে 100-এ কনভার্ট করতে চাই আমি কি করব? 25 দিয়ে গুণ দিব না? আমি 25 দিয়ে গুণ দিব, 25 দিয়ে গুণ। আমি এদিকে মোল না লিখে শুধু যদি আমি লিটার লিখি তাও কিন্তু আমার কথাটা অ্যাকুরেট হয়। আচ্ছা, তাহলে এখানে 25 দিয়ে গুণ দিলে কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত 100 লিটার কি পেয়ে যাচ্ছি? 100 লিটার হচ্ছে আমি এনও পেয়ে যাচ্ছি এই জায়গাতে। তাহলে এখানে 25 দিয়ে গুণ, এখানে 25 দিয়ে গুণ করলাম, তার মানে আমি এখান থেকে কিন্তু ইজিলি বুঝে ফেললাম আমার 100 লিটার এনও তৈরির জন্য প্রয়োজন হবে 100 লিটার অ্যামোনিয়া। একটা পোর্শন আমার ক্লোজ হলো। এখন আসি আমি এখানে অক্সিজেনের টার্মের মধ্যে। আমার এখানে খেয়াল করে দেখো যে 5 লিটার অক্সিজেন থেকে আমি পাই 4 লিটার এনও। উল্টা করে বলতে পারি যে 4 লিটার এনও তৈরির জন্য প্রয়োজন হয়, নাইট্রিক অক্সাইড তৈরির জন্য প্রয়োজন হয় 5 লিটার অক্সিজেন। তাহলে আমার এখানে যদি আমি 100 লিটার নাইট্রিক অক্সাইড নিয়ে আসতে চাই, কাটাকাটি জাস্ট ওই নিয়ম করে ফেলবো, 5 × 100 ডিভাইডেড বাই 4, কাটাকাটি করো, 4 × 25 100, এখান থেকে চলে আসবে 125 লিটার অক্সিজেন। তার মানে আমাদের আনসার কিন্তু চলে আসছে। এটা হচ্ছে আমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেন। এই কোশ্চেনগুলো আমাকে মেডিকেলে আসবে, এগুলো আমাকে খুব দ্রুত পরীক্ষার হলে পারতে হবে উইদাউট ক্যালকুলেটর, এবং কয়েক সেকেন্ডের মতো আমাকে হাতে কলমে করে ফেলতে হবে। সো বাসায় যত বেশি তোমরা ফ্লুয়েন্সি গেইন করতে পারবা, যত বেশি হাতে কলমে সার পাবা, তত বেশি তোমাদের জন্য ইজি হবে পরীক্ষার হলে এগুলা সলভ করে ফেলা। নট অনলি অ্যাডমিশন, তোমাদের সামনে আসলে এইচএসসি পরীক্ষা আছে। এইচএসসি পরীক্ষার হলে তোমাকে 25 মিনিটে 25টা এমসিকিউ দাগাতে হবে। সেই ক্ষেত্রেও তোমার কিন্তু ম্যাথগুলা খুব দ্রুত পারতে হবে, কারণ ম্যাথ নিয়ে তুমি সময় নষ্ট করলে অনেক সময় ফুল আনসার করাও তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এই সমস্যা ফিজিক্সে এবং হায়ার ম্যাথ আরো বেশি হবে। এই সমস্যা তোমাদের আরো বেশি হবে। এবার চলে আসি আমরা আমাদের আগের জায়গায়। খেয়াল করে দেখো এই জায়গাটার মধ্যে হচ্ছে আমাদের এখন এসটিপি নিয়ে কি কথা বলা আছে আমি একটু দেখি। খেয়াল করে দেখো এখানে বলা 1 মোল পরমাণু অক্সিজেন এবং 32 গ্রাম অক্সিজেন, বলা সেম কথা। অর্থাৎ আমরা বলতে পারি, একটু আগে দেখো বলে আসছে তোমাদের যে আমাদের অক্সিজেনের পারমাণবিক ভর ছিল হচ্ছে 16 গ্রাম, 16। তো আমি যখন বলবো 16 গ্রাম অক্সিজেন, তার মানে আমাকে মিন করা হবে 1 গ্রাম পারমাণবিক ভর অক্সিজেন। সেম ভাবে যখন আমি তোমাকে জিজ্ঞেস করব 1 মোল অক্সিজেন সমান কত, আনসার হবে হচ্ছে 32 গ্রাম অক্সিজেন। এবার আসো হচ্ছে তাহলে মোল থেকে আমাদের কি কি জিনিস আমাদের লাগবে। এখানে দেখো একটা কথা বলা আছে, 1 মোল ইলেকট্রন বলতে আমরা 6.022 × 1023 টি ইলেকট্রন বোঝাচ্ছি। এটা সেই 9-10 থেকে তোমরা কিন্তু পড়ে আসতেছো যে কোনো একটা মোলের বা যে কোনো একটা পরমাণুর বা যে কোনো একটা অণুর 1 মোলের মধ্যে 6.023 × 1023 সংখ্যক অণু বা পরমাণু বা আয়ন বিদ্যমান। এবং এখানে আমরা পরবর্তীতে চ্যাপ্টার 4 এর মধ্যে ডিসকাস করব যে 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে 1 ফ্যারাডে বিদ্যুৎ। অর্থাৎ খেয়াল করে দেখো আমরা একটু পরে একটা জিনিস ডিসকাস করব যে আসলে আমার বিক্রিয়ার মধ্যে যত মোল ইলেকট্রনের পার্টিসিপেশন আছে বা যত মোল ইলেকট্রন বিক্রিয়াতে শেয়ারিং হচ্ছে, আদান প্রদান হচ্ছে, তত ফ্যারাডে সংখ্যক বিদ্যুৎ ওই বিক্রিয়ার মধ্যে প্রবাহিত হচ্ছে। এবার আসো হচ্ছে আমরা মোল সংখ্যা নিয়ে কথা বলি। দেখো মোল সংখ্যা নিয়ে আমাদের অনেক ডিসকাশন আছে এই জায়গাটার মধ্যে। চলো আমরা মোল সংখ্যা টপিকটা আমরা বোর্ডে চলে যাই। খেয়াল করো মোল সংখ্যা। মোল সংখ্যা, হ্যাঁ, মোল সংখ্যা n = অনেকগুলা জিনিস হয় আসলে, আমরা সবগুলা প্রেজেন্ট করব। যখন তোমাকে ভর নিয়ে কমেন্টস করতে বলবে তখন তুমি লিখবা n = W/m। যখন তোমাকে সংখ্যা নিয়ে কমেন্টস করতে বলবে তখন তুমি লিখবা n/na। এখানে na মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। n মিন্স কত সংখ্যক পরমাণু বা অণু বিক্রিয়াতে পার্টিসিপেট করতেছে। তারপরে আসো যখন আমাকে বলা হবে সেটা হচ্ছে মনে করো হচ্ছে এসটিপিতে আমাকে জিজ্ঞেস করা হলে আমি লিখবো v/22.4। যদি আমাকে জিজ্ঞেস করা হয় এসএটিপিতে
তাহলে আমি লিখবো ভি ডিভাইডেড বাই, একটু আগে আমরা প্রকাশ করে আসছি যে আমাদের এসএটিপি 24.789 n ইকুয়ালস টু পিভি ডিভাইডেড বাই আরটি। আমরা জানি হ্যাঁ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এবং আরেকটা বহুল ব্যবহৃত ইকুয়েশন সেটা হচ্ছে n ইকুয়ালস টু এস ইন্টু ভি, যেখানে ভি এর পরিচয় হচ্ছে লিটার এককে আয়তন এবং এস এর পরিচয় হচ্ছে মোলারিটি বা মোলার এককে তার ঘনমাত্রা। এই জিনিসগুলোর মাধ্যমে হচ্ছে আমরা ট্রাই করব সবগুলা মোট সংখ্যাকে একসাথে নিয়ে আসার। চলো আমরা কোশ্চেন দেখে এই জিনিসগুলা গুছিয়ে ফেলি। আমাকে ফার্স্ট কোশ্চেন মনে করে বলা হচ্ছে যে তোমাকে মনে করে বলা হলো যে 5 গ্রাম পানি সমান কত মোল। খেয়াল করে দেখো, আমাকে বলা হচ্ছে 5 গ্রাম পানি সমান কত মোল। এখন খেয়াল করো, আমরা জানি n ইকুয়ালস টু, যখন আমাকে ভর দিয়ে কথা বলা হবে w বাই m হচ্ছে আমার n, w আমার হচ্ছে 5 ডিভাইডেড বাই m, পানির কত আমরা জানি বলতো, পানির হচ্ছে 18, তাই না? তো 5 ডিভাইডেড বাই 18 এত মোল, এখানে আসবে হচ্ছে 0.27 মোল। একটু ফান করে মনে করো, তোমাদের বললাম আমি যে 2 কেজি পানি সমান কত মোল। তো খেয়াল করে দেখো, এখানে n সমান w বাই m, এখানে w কি লিখবো 2 কেজি। আমরা অলওয়েজ খেয়াল করো, এখানে কি আমি 2 লিখবো, কখনো 2 লিখবো না, কারণ আমাদের প্রকাশ করতে হবে গ্রাম এককে। তো 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 2 কেজি সমান কি 2000 গ্রাম ডিভাইডেড বাই 18, এত মোল হবে আমার এখানকার আনসার। তো আশা করি মোল সংখ্যার এই জিনিসগুলো এরকম রিলেটেড কোশ্চেন আসলে পারা যাবে। আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে এখন যাই, একটু ডিপে যাওয়ার চেষ্টা করি আস্তে আস্তে। দেখো খেয়াল করে দেখো, তোমাকে মনে করো এরকম একটা কোশ্চেন করা হলো যে প্রমাণ অবস্থায় অক্সিজেন গ্যাসের ঘনত্ব কত। প্রমাণ অবস্থায় অক্সিজেন গ্যাসের ঘনত্ব কত। তোমরা বলতে পারো যে আমরা তো এতক্ষণ ধরে যা বলতেছি এখানে ঘনত্ব কোথাও পাই নাই। তো আমরা দেখাবো কিভাবে আমরা ঘনত্ব নিয়ে আসতে পারি। w ডিভাইডেড বাই m ইকুয়ালস টু আমাদের n, তাই তো? এখান থেকে আমি বলতে পারি v ডিভাইডেড বাই 22.4 ইন এসটিপি। খেয়াল করো ঘনত্ব মানে কি, ঘনত্ব মানে হচ্ছে ভর ডিভাইডেড বাই আয়তন। তো আমরা এখানে নিয়ে আসি, চলো তাহলে এখান থেকে লিখতে পারি যে আমার হচ্ছে w ডিভাইডেড বাই v সমান m ডিভাইডেড বাই 22.4। আমার অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত আমরা একটু আগে পড়ে আসছি। অক্সিজেন গ্যাসের আণবিক ভর ছিল হচ্ছে আমাদের 32 ডিভাইডেড বাই 22.4। দেখো তো এটাই আমাদের সে ঘনত্ব না, ঘনত্ব রো। তাহলে এখান থেকে আমাদের আনসার বের হয়ে যাবে 1.42। তো যেহেতু আমার এখানে আছে গ্রামে, উপরে তাহলে আসে গ্রাম, আমি জানি ঘনত্বের একক কি বলতো, কেজি পার মিটার কিউব বা গ্রাম পার মিটার কিউব, যেটাই বলো সমস্যা নেই। এখানে আমাদের এখানে গ্রাম পার লিটার আসবে আর কি। এবার আসো, আমাকে মনে করো বলা হলো এরকম যে খেয়াল করো, তাহলে আমাদের বইয়ের মধ্যে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা সম্পর্কে আইডিয়া পেলাম। অ্যাভোগাড্রোর সংখ্যা থেকে আমরা কিভাবে বের করতে পারবো এটা জেনে ফেললাম। এখন আসো, এখানে কিছু কথাবার্তা বলছে যে পদার্থের একটা অণুর ভর সমান হচ্ছে গ্রাম আণবিক ভর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা ইনটু গ্রাম। একটা 1 গ্রাম পদার্থের অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই পদার্থের গ্রাম আণবিক ভর। 1 গ্রাম গ্যাসের আয়তন এসটিপি তে 22.4 ডিভাইডেড বাই এরকম। তো আমরা এখন এই জিনিসগুলো চলো
ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন দেখার চেষ্টা করি, বইয়ের মধ্যে কিভাবে জিনিসগুলো আসলে প্রকাশ করার চেষ্টা করলো। তো বই থেকে আমরা একটু চলে আসি এখন বোর্ডে, আমাদের বোর্ডে চলে আসি। খেয়াল করো, তো মনে করো আমাকে এখন কোশ্চেন বলা হলো এরকম যে হচ্ছে 5 লিটার মিথেন গ্যাস, CH4 মানে মিথেন, মিথেন গ্যাসে আমাকে জিজ্ঞেস করলো পরমাণুর সংখ্যা কত। খুবই ইম্পর্টেন্ট একটা বেসিক কোশ্চেন, কেন দিলাম একটু পরে বুঝতে পারবা। আমাকে জিজ্ঞেস করা হলো 5 লিটার মিথেন গ্যাসে পরমাণুর সংখ্যা কত। বারবার বলতেছি আমি কিন্তু অণুর সংখ্যা জিজ্ঞেস করে নাই, আমি বলছি পরমাণুর সংখ্যা কত। সো আমরা সূত্র কি জানি একটু আগে দেখে আসছি, এসটিপি তে V ডিভাইডেড বাই 22.4 ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে কি বলতো N ডিভাইডেড বাই N, যেহেতু আমরা সংখ্যা বের করতে চাচ্ছি। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো এখানে আমার আয়তন আমাকে দেওয়া আছে কোশ্চেনে 5 লিটার, দেওয়া আছে 22.4, এখানে দেওয়া আছে হচ্ছে N, আমি তো N জানি না, তো N বের করতে চাই। এখানে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23, তো এখান থেকে আমাদের ইজিলি N বের হয়ে যাবে। তাহলে আমি N বের করতে পারি, N ইকুয়ালস টু কত আসে দেখো তো, 5 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই 22.4। এটা ক্যালকুলেশন করলে আনসারটা কি আসে একটু জাস্ট তোমরা বের করে ফেলবা। আমার আনসার আসবে এত টি, এত টি। তাহলে আশা করি বুঝতে পারছো আমি কিভাবে বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের একই সূত্র দিয়ে, একটু আগে যেটা আমরা বইয়ে দেখে আসলাম, যে একই সূত্র দিয়ে আমরা কিভাবে এই জায়গা থেকে আমাদের সকল অ্যাভোগাড্রো সংখ্যার টপিক গুলাকে একসাথে করে নিয়ে আসতে পারি। এই সূত্রগুলোকে আমি একসাথে প্রেজেন্ট করার চেষ্টা করলাম, একসাথে 5টা পয়েন্ট 6টা পয়েন্টকে আমরা এক লাইনে নিয়ে আসার চেষ্টা করলাম, যেটা আমাদের বইয়ের মধ্যে আছে অলরেডি। ঠিক আছে, সো এখন চলে আসো আমরা একটা আবার চলে যাই বোর্ডে আমাদের। এখন মনে করো তোমাকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করলাম, আমরা ক্লাস নিচ্ছি যেহেতু আমরা আমাদের প্রতিষ্ঠান নিয়ে কথা বলি। মনে করো তোমাকে বলা হইলো, সবাই অলরেডি অবগত আছে আমাদের কিন্তু মেডিকেল অ্যাডমিশন যে ভর্তি কোর্স, এটা অলরেডি আমরা ভর্তি চলছে। যারা এখনো ভর্তি হওনি তারা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো, কারণ আমরা খুব শীঘ্রই আমাদের কোর্স লঞ্চ করতে যাচ্ছি। আমরা আমাদের ফ্রি ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা খেয়াল করো, তো মনে করো হচ্ছে আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এরকম যে নাফ, এই শব্দটি আমি লিখতে চাই, কিভাবে লিখতেছি মনে করো কলম দিয়ে লিখতেছি বা পেন্সিল দিয়ে লিখতেছি। এই শব্দটি আমি যদি 300 বার লিখতে চাই, 300 বার লিখতে যাই, 300 বার লিখতে গিয়ে 300 বার লিখতে গিয়ে আমার যদি 30 মিলিগ্রাম গ্রাফাইট খরচ হয়, এই শব্দটা আমি 300 বার লিখতে যে আমার যদি 30 মিলিগ্রাম গ্রাফাইট খরচ হয়, তাহলে আমাকে কোশ্চেন করা হচ্ছে একবার লিখতে গিয়ে কয়টা গ্রাফাইট পরমাণু খরচ হবে। একবার লিখতে গিয়ে কতটি গ্রাফাইট পরমাণু খরচ হবে, এটা আমাকে মনে করো কোশ্চেন করা হয়েছে। তাহলে আমি 300 বার লিখতে গিয়ে আমার 30 মিলিগ্রাম গ্রাফাইট খরচ হয়ে যাচ্ছে। তো আমরা একটা ছোট ক্যালকুলেশন করে আসি। দেখো 300 বার যখন আমি লিখতে যাচ্ছি তখন আমার খরচ হচ্ছে 30 মিলিগ্রাম, তার মানে একবার লিখতে গিয়ে খরচ হচ্ছে কতটুকু, একবার লিখতে গিয়ে খরচ হচ্ছে 30 ডিভাইডেড বাই 300, এত মিলিগ্রাম। 1/10 আমরা জানি 0.1 মিলিগ্রাম, আমি বলতে পারি 0.1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 গ্রাম। আচ্ছা আমরা একটা ক্যালকুলেশন এখানে করে নিয়ে আসলাম। এখন আসো আমরা সেকেন্ড পার্টে যাই। আমাকে জিজ্ঞেস করা হয়েছে কোশ্চেনের মধ্যে একবার লিখতে কতগুলো গ্রাফাইট পরমাণু খরচ হবে। তা আমরা সূত্র জানি কিন্তু যে W ডিভাইডেড বাই M ইকুয়ালস টু N ডিভাইডেড বাই N A। খেয়াল করে দেখো আমার এখানে কিন্তু N জিজ্ঞেস করা হয়েছে, তো আমি N বের করতে গেলে আমার সূত্র হয়ে যাবে W। W এখানে কত আছে
ডাব্লিউ আমরা মাত্র বের করে আসছি, তাই না? ডাব্লিউ আমরা মাত্র বের করে আসছি হচ্ছে 0.1 × 10⁻³ ডিভাইডেড বাই আমার এখানে আছে হচ্ছে এনএ। এনএ মানে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা সবাই জানি 6.02 × 10⁻20। গ্রাফাইট মানে কার্বন, তো কার্বনের পারমাণবিক ভর কত? 12। এখানে আমরা ইজিলি আনসার কিন্তু চলে আসবে, এত সংখ্যক বা এতটি গ্রাফাইট পরমাণু আমাদের খরচ হবে। এরকম রিয়েলিস্টিক কোশ্চেন আমাদের জানতে হবে, এগুলা দিয়ে হচ্ছে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে এবং কোনোভাবেই এগুলা পরীক্ষার হলে আসলে মানে কনফিউজড হওয়া যাবে না। আচ্ছা চলে আসো, এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক পড়বো যেখান থেকে এমসিকিউতে মাস্ট কোশ্চেন পাবাই। সেটা হচ্ছে একটু বয়ে যাই দেখো, তাহলে তোমাদের জন্য আরো বুঝতে সুবিধা হবে। এখানে সব ম্যাথ আছে, এগুলো আমরা যে ম্যাথগুলো করানো হয়েছে এগুলো তোমরা করলে ঠিক মতো আশা করি বুঝতে খুব বেশি কষ্ট হবে না। এই জিনিসগুলো আমরা যাচ্ছি, এই জিনিসগুলো আমরা যাওয়ার আগে তোমাদের একটু তুল্য সংখ্যা এবং তুল্য ভর জিনিসগুলো ক্লিয়ার করে আসার চেষ্টা করি। চলো প্রথমে আমরা আসি তুল্য সংখ্যা। এবং যে জিনিস তুমি না বুঝলে আসলে পরবর্তীতে সৃজনশীলের জারণ বিজারণ থেকে শুরু করে সকল সেগমেন্টে ধরা খেয়ে যাবা। সো বুঝতেই পারতেছো যে এই চ্যাপ্টারটার এই টপিকটার গুরুত্ব কতখানি। সো আমরা আজকে যেই টপিকগুলো নিয়ে কথা বলবো, যা যা পড়াবো, প্রত্যেকটা জিনিস পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট। এটা হোক অ্যাডমিশন, হোক একাডেমিক, হোক এইচএসসি বা হোক যে কোনো অ্যাডমিশন টেস্ট। চলো তো এখন আসো তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা যদি আমাকে জিজ্ঞেস করা হয়, ফর এক্সাম্পল আমাকে জিজ্ঞেস করা হলো যে অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা কি? অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে প্রতিস্থাপনীয় হাইড্রোজেনের সংখ্যা। আমি আবার বলতেছি, অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা মানে হচ্ছে প্রতিস্থাপনীয় হাইড্রোজেনের সংখ্যা, হাইড্রোজেন আয়নের সংখ্যা। ফর এক্সাম্পল তোমাকে আমি বললাম যে HCl এর তুল্য সংখ্যা কত? এখানে হাইড্রোজেন আছে একটা, সো তুল্য সংখ্যা 1। নাইট্রিক অ্যাসিডের কত? এখানে হাইড্রোজেন আছে একটা, সো এখানেও आंसर হবে 1। তোমাকে বললাম সালফিউরিক অ্যাসিডের কত? এখানে হাইড্রোজেন আছে দুইটা, H+ আছে দুইটা, সো তুল্য সংখ্যা 2। তোমাকে আমি জিজ্ঞেস করলাম ফসফরিক অ্যাসিডের কত? তো এখানে তিনটা আছে, ইজিলি বলে ফেলতে পারবা 3। তারপরে আসো বললাম কার্বনিক অ্যাসিডের কত? এখানে হাইড্রোজেন আছে দুইটা, ইজিলি বলে ফেলতে পারবা 2। তোমাকে বললাম ইথানোয়িক অ্যাসিডের কত? এখানেও H আছে একটা, ইজিলি বলে ফেলতে পারবা। এখন কথা বোঝার চেষ্টা করি, এটা ফসফরিক অ্যাসিড। এখানে আমি আরেকটু প্যাচ লাগাই, এটা মনে করো এখন লিখলাম আমি H3PO3 ফসফরাস অ্যাসিড। আরেকটু প্যাচ লাগাই লিখলাম, এটা হচ্ছে লিখলাম হাইপোফসফরাস অ্যাসিড H3PO2। বলতে পারবা কেউ যে যারা আসো আসলে লাইভে কি একটু বলতে পারবা যে আমার এখানে ফসফরিক অ্যাসিডের যদি তুল্য সংখ্যা 3 হয় তাহলে ফসফরাস অ্যাসিডের কত হবে এবং হাইপোফসফরাস অ্যাসিডের কত হবে? এই জিনিসগুলো অনেকেই কনফিউজড হয়ে যাও। যত সহজে ফসফরিক অ্যাসিডেরটা বলতে পারো তত সহজে কেউ ফসফরাস অ্যাসিড বা হাইপোফসফরাস অ্যাসিড বলতে পারো না। সো এই জন্যই আমরা এই জিনিসটা কথা বলতেছি এবং এটা দেখানোর চেষ্টা করবো। এখন খেয়াল করে দেখো, আমরা যদি একটু গাঠনিক সংখ্যা রাখতে যাই, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। ফর এক্সাম্পল আমি ফসফরিক অ্যাসিডটা মনে করে রাখতে যাচ্ছি, ওর গাঠনিক সংখ্যা তো একটা এরকম হয়। ফসফরাসের আমরা কত জানি, যোজনী কত? 5, তাই না? 5, তো ভাত হবে 5টা, দুটা অক্সিজেনের সাথে কানেক্টেড, বাকি 3টার মধ্যে কিভাবে হবে? এখানে OH থাকবে, এখানে OH। এই হচ্ছে ফসফরাস অ্যাসিডের গাঠনিক সংকেত, ফসফরিক অ্যাসিডের গাঠনিক সংকেত এটা। তাহলে ফসফরাস অ্যাসিডের কত হবে? সেম স্ট্রাকচার, OH, এটা হয়ে যাবে H, তার মানে একটা কমে যাচ্ছে, সো এখানে হয়ে যাবে 2। আর এইখানে ওর প্রেজেন্টেশন কি হবে? ওর প্রেজেন্টেশন হবে এরকম, OH, এখানে হাইড্রোজেন অক্সিজেন আরেকটা কমে গেছে, সো ওর হবে হচ্ছে 1। এই হচ্ছে আমাদের অ্যাসিডের তুল্য সংখ্যা নিয়ে কথাবার্তা। এখন আমরা চলে যাই হচ্ছে
ক্ষারের তুল্য সংখ্যা। এবার আমরা ক্ষারের তুল্য সংখ্যা নিয়ে কথা বলি। বেজ বা ক্ষার। ক্ষারের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে ক্ষারের তুল্য সংখ্যা হবে প্রতিস্থাপনীয় হাইড্রোক্সিল আয়নের সংখ্যা অথবা গৃহীত H+ এর সংখ্যা, গৃহীত হাইড্রোজেন আয়নের সংখ্যা অথবা প্রতিস্থাপনীয় OH আয়নের সংখ্যা। ফর এক্সাম্পল তোমাকে আমি মনে করে বলে দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড কত হবে 1, পটাশিয়াম হাইড্রোক্সাইড কত হবে 1, তোমাকে বলে দিলাম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কত, এখানে OH এখানে 3টা, তো आंसर হবে 3। তোমাকে আমি বললাম অ্যামোনিয়া, ওর ক্ষেত্রে তুমি কিন্তু OH এর হিসাব আনতে পারবে না, ওর ক্ষেত্রে আসবে কয়টা হাইড্রোজেন আয়ন সে গ্রহণ করতে পারে। আমরা জানি অ্যামোনিয়া একটা H+ আয়ন গ্রহণ করে অ্যামোনিয়াম আয়নে কনভার্ট হয়ে যায়, দ্যাটস ওয়াই অ্যামোনিয়া এর তুল্য সংখ্যা হচ্ছে 1। সেম ভাবে আমি যদি বলতে চাই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কত আসবে 2 আসবে। ঠিক আছে, ফাইন। এখন আসো আরেকটু কমপ্লিকেটেড টপিকগুলো নিয়ে আমরা কথা বলি। এখন মনে করো আমি জিজ্ঞেস করলাম একটা ধাতু বা অধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা কিভাবে বের করব। ধাতু বা অধাতু, ধাতু বা অধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা বের করার সূত্র হচ্ছে তার সক্রিয় যোজনী, তার সক্রিয় যোজনী। ফর এক্সাম্পল ক্যালসিয়াম যোজনী 2, তুল্য সংখ্যা 2, ম্যাগনেসিয়াম যোজনী 2, তুল্য সংখ্যা 2, সোডিয়াম যোজনীয় 2, তুল্য সংখ্যা যোজনী 1, তুল্য সংখ্যা 1, পটাশিয়াম যোজনী 1, তুল্য সংখ্যা 1। তাহলে ধাতুর গুলা ক্লিয়ার, অধাতুর গুলা ক্লিয়ার, অ্যাসিডের গুলা ক্লিয়ার, ক্ষারের গুলো আমরা ক্লিয়ার করতে পারলাম। এখন আসো আমরা একটু চলে যাই আরেকটু কমপ্লিকেটেড অক্সাইড। সব জিনিস তোমাদের বইয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, যে জিনিসগুলো তোমরা বই খুলে হা করে থেকে অনেক সময় বুঝতে পারবে না। তোমাদের জিনিসগুলোকে যতটুকু ইজিলি প্রেজেন্ট করা যায় ততটুকু ইজিলি প্রেজেন্ট করার আমি চেষ্টা করতেছি। আশা করি যারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছো তারা এখান থেকে অবশ্যই উপকৃত হবা। এখন আসো আমরা একটু দেখবো হচ্ছে লবণের কথা, লবণ বা অক্সাইড গুলার ক্ষেত্রে আমরা কিভাবে প্রেজেন্ট করতে পারি। এটার একটা ছোটখাটো ট্রিক্স আছে, লবণ বা অক্সাইডের ক্ষেত্রে বের করার একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে ক্যাটায়নের চার্জ ইনটু ক্যাটায়নের সংখ্যা। এটা অনেকেই জানে না, ক্যাটায়নের চার্জ ইনটু ক্যাটায়নের সংখ্যা। ফর এক্সাম্পল আমি তোমাদের মনে করো কয়েকটা জিনিস দিয়ে দিই। তোমাকে বললাম আমি সোডিয়াম কার্বনেট, তোমাকে আমি বললাম ক্যালসিয়াম কার্বনেট, তোমাকে আমি বললাম অ্যালুমিনিয়াম সালফেট, খুবই পপুলার, অ্যালুমিনিয়াম সালফেট খুবই পপুলার। আমরা অ্যালুমিনিয়াম সালফেটটা সবগুলাই দেখতেছি, 3টা করলেই হয়ে যাবে। খেয়াল করে দেখো এখানে ক্যাটায়ন, ক্যাটায়ন আছে কয়টা, ঠিক আছে দেখেন তো পিকে টাইম। আচ্ছা দেখো ক্যাটায়ন এখানে কয়টা আছে, 2টা ক্যাটায়ন আছে, 2টা। ক্যাটায়নের চার্জ কত +1, তাহলে আমার তুল্য সংখ্যা হবে +2। ক্যালসিয়াম আমার চার্জ কত, ক্যালসিয়ামের চার্জ 2, ক্যালসিয়াম আছে কয়টা, একটা। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম আছে কয়টা, 2টা, অ্যালুমিনিয়ামের চার্জ কত 3, তাহলে आंसर কত হবে 6। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো, মৌলের অক্সাইড বলুক বা লবণ বলুক যাই বলুক, এই মৌলের আমার যে কোনো একটা অম্লত্ব বা ক্ষারকত্ব যদি আমাকে জিজ্ঞেস করা হয়, অ্যাসিডের ক্ষেত্রে ক্ষারকত্ব বা অম্লের ক্ষেত্রে ক্ষারের ক্ষেত্রে অম্লত্ব, হ্যাঁ ক্ষারের অম্লত্ব বলা হোক বা অ্যাসিডের ক্ষারকত্ব বলা হোক,
আমার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, তার তুল্য সংখ্যাই অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যাটাই তার ক্ষারকত্ব, ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যাই তার অম্লত্ব। সো ক্লিয়ার টপিক। এবার আসো আমরা তুল্য ভর ক্লিয়ার করার চেষ্টা করি। আমরা সংজ্ঞায় যাচ্ছি না, সংজ্ঞাটা অনেক বড়, আমরা যাব ডিরেক্ট টপিকের মধ্যে। তুল্য ভর বলা হয়ে থাকে কোন যৌগের যত ভাগ ওজনে বা ভরের মধ্যে এক ভাগ ওজনের হাইড্রোজেন বা কোনো সক্রিয় মৌলের হাইড্রোজেন পরমাণু বর্তমান থাকে তাকে আমরা বলি তুল্য ভর। অনেক কঠিন মনে হতে পারে কথাটা, আমরা চলো ইজি ভাবে জিনিসগুলা ম্যাথমেটিক্যাল আকারে প্রেজেন্ট করার চেষ্টা করি। তুল্য ভর ইকুয়ালস টু আমরা বলি হচ্ছে আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা গ্রাম ইকুইভ্যালেন্ট। সো এখান থেকে একটা জিনিস খেয়াল করো, তোমাকে পরীক্ষায় অনেক কমনলি আসে সালফিউরিক অ্যাসিড, পরীক্ষায় কমনলি আসে ক্যালসিয়াম কার্বনেট, পরীক্ষায় কমনলি আসে সোডিয়াম কার্বনেট। তো আমরা এদের তুল্য ভর চলো জানার চেষ্টা করি। তো ওর আণবিক ভর কত? 98, ওর তুল্য সংখ্যা 2, আমরা জানি সালফিউরিক অ্যাসিডের দুইটা H+, আনসার হবে 49। ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে আমরা জানি তার তার আণবিক ভর হচ্ছে 100 এবং তার এখানে ক্যালসিয়াম আমরা একটু আগে বের করে আসছি, তাই না? তো 2 দিয়ে ভাগ করলে এখানে কত আসবে? 50। আর সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে আমরা জানি তার আণবিক ভর হচ্ছে 106, তার তুল্য সংখ্যা 2, আসবে হচ্ছে 53। প্রত্যেকের কিন্তু একক আছে এবং একক হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, গ্রাম পার ইকুইভ্যালেন্ট। ওকে ফাইন। এখন আসলে আমরা একটু ঘনমাত্রা টপিকে যাওয়ার চেষ্টা করি, যেটা নিয়ে তোমাদের অনেকের কোয়েরি। মোলারিটি, মোলালিটি, নরমালিটি জিনিসগুলো আসলে কি? ঠিক আছে, তো চলো আমরা একটু দেখে আসি বইটা। দেখো কয়েকটা জিনিস খেয়াল করো, এখানে আমরা লিখবো, সেটা হচ্ছে দ্রবণ। হ্যাঁ, দ্রবণ কয়েক ধরনের হতে পারে, মোলার, ডেসিমোলার, সেমিমোলার, সেন্টিমোলার। আমি একটু ক্লিয়ার করি পাশে, যে দেখো তোমাকে যখন বলা হবে এটা মোলার দ্রবণ, এটা মোলার দ্রবণের মধ্যে মোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। আমাকে যদি বলা হয় ডেসিমোলার, ডেসিমোলার দ্যাট মিন্স 0.1 মোলার। যদি বলা হয় সেন্টিমোলার দ্যাট মিন্স 0.01 মোলার। যদি বলা হয় হচ্ছে আমার মিলিমোলার, তার মানে 0.001 মোলার। যদি বলা হয় যে সেন্টি থেকে আমি বললাম সেমি মোলার, তার মানে 0.5 মোলার। এই জিনিসগুলো তোমাদের নখদর্পণে থাকতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন হবে। এগুলোই আমাদের এই টপিকের আলোচ্য বিষয়, এখানে এগুলোই বইয়ের মধ্যে আছে। তো চলো আমরা এখন একটু বোর্ডে যাই। তো মোলারিটি মানে কি দেখো, খেয়াল করো। ঘনমাত্রাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মোলারিটি, একটা হচ্ছে মোলালিটি, আর একটা হচ্ছে নরমালিটি। এই 3টা প্রেজেন্টেশন আসলে হয়। ঠিক আছে, খেয়াল করে দেখো যে আমি একটা পাত্র নিলাম, মনে করো 3 জায়গায় আমি 3টা পাত্র নিলাম। পাত্রের মধ্যে মনে করো যে আমার দ্রবণ, দ্রবণ, দ্রব এগুলো দেখাচ্ছি। খেয়াল করে দেখো, আমাকে মোলারিটি বলতে বোঝানো হবে, মোলারিটি বলতে বোঝানো হবে এইটা একটা দ্রবণ যার হচ্ছে পরিমাণ 1 লিটার। 1 লিটার একটা দ্রবণের মধ্যে যত মোল, আবারও বলতেছি, মনে করেন আমি বললাম 5 মোল,
1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে সেটাই তার মোলারিটি, তার মানে আমি তার মোলারিটি বলতে পারি 5 মোল পার লিটার। 1 লিটার দ্রবণে দ্রব আছে 5 মোল। আচ্ছা, এবার আসো মোলালিটি কি জিনিস। মোলালিটি মানে হচ্ছে 1 কেজি দ্রাবকে, আমি আবারও বলতেছি 1 কেজি দ্রাবকে 1 কেজি দ্রাবকে যত মোল দ্রব থাকে সেটাই তার মোলালিটি। ঠিক আছে, তো আমি কি বলতে পারি মোল পার কেজি, তাই না? তো এখানে মোলালিটি আমরা শুধু এম দ্বারা প্রকাশ করি, ছোট এম দ্বারা। তার মানে কি বলতে চাচ্ছি যে 1 কেজি দ্রাবকের মধ্যে দ্রবীভূত আছে 5 মোল। এবার আসো নরমালিটি। নরমালিটি কি জিনিস? নরমালিটি মনে রাখবা হচ্ছে 1 লিটার দ্রবণে, আমি আবারও বলতেছি 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে যত তুল্য ভর দ্রব থাকে, মনে করেন আমি বললাম 5, 1 লিটার দ্রবণে যত তুল্য ভর দ্রব থাকে সেটাই তার নরমালিটি, প্রকাশ করা হয় 5n দ্বারা। তাহলে এটা মোলারিটিতে, এটা মোলালিটিতে, এটা নরমালিটিতে। আশা করি তোমরা আর প্যাচ লাগাবা না। তাহলে 1 লিটার দ্রবণে দ্রব আছে 5 মোল, 1 কেজি দ্রাবকে দ্রব আছে 5 মোল, 1 লিটার দ্রবণে যত তুল্য ভর দ্রব থাকে 5 ইকুইভ্যালেন্ট, তার মানে আমি বলতে চাচ্ছি ওইটা তার নরমালিটি। ওকে ফাইন। এখন আসো তোমাকে আমি একটা কোশ্চেন বলি, যখন তাপমাত্রা বাড়ানো হবে, মনে রাখবা তাপমাত্রার সাথে কিন্তু মোলারিটির সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাপমাত্রা বাড়লে মোলারিটি অবশ্যই কমে যাবে, আর মোলালিটি কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করবে না। সো মোলারিটি এবং মোলারিটির মধ্যে অবভিয়াসলি আমাদের জন্য মোলালিটি জিনিসটা সুবিধাজনক, যেহেতু তাপমাত্রার উপর কোনো ডিপেন্ডেন্সি নাই। আচ্ছা, এখন আসো আমরা একটা ম্যাথ করলে এই জিনিসগুলো একটু ক্লিয়ার হবে। মনে করো ফর এক্সাম্পল আমাকে জিজ্ঞেস করা হইলো কোশ্চেনে যে কিভাবে আমি মোলারিটির সাথে নরমালিটিকে একসাথে রূপান্তর করতে পারি। মোলারিটি এবং মোলালিটির মধ্যকার নরমালিটির মধ্যে পরস্পর রূপান্তর সূত্র হচ্ছে n = m * e। ই মানে হচ্ছে তুল্য সংখ্যা, ই মানে হচ্ছে তুল্য সংখ্যা। ফর এক্সাম্পল 0.2 মোলার সালফিউরিক অ্যাসিডকে আমাকে জিজ্ঞেস করা হলো নরমালিটিতে কত, তুমি বলতে পারবো কত হবে? দেখো তো 0.2 মানে হচ্ছে আমার মোলালিটি ইনটু তার তুল্য সংখ্যা মানে কত 2, তার মানে आंसर হবে 0.4 n, আর নরমালিটিতে হচ্ছে এত n সালফিউরিক অ্যাসিড। খুবই সহজ, এগুলো জাস্ট জানতে হবে তোমাকে, না জানতে পারলে তুমি লিখতে পারবে না। এবার আসো একটা জিনিস দেখাই কিভাবে আমি মোলারিটি এবং মোলালিটির মধ্যকার রূপান্তর করতে পারি। মোলারিটি এবং মোলালিটির রূপান্তর। ঠিক আছে, সো দেখো আমরা ইউজুয়ালি প্রকাশ করি এস এম দ্বারা কাকে? মোলালিটিকে। ঠিক আছে, সূত্র হচ্ছে এটা ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই রো মাইনাস ব্র্যাকেটে রাখলাম m * s * 10⁻³ যেখানে এটা মানে হচ্ছে আমার মোলালিটি, এটা মানে হচ্ছে আমার মোলারিটি, এটা তার ঘনত্ব, এটা আণবিক ভর, এটা তো জানোই আমরা জানি কত মোলার, এবং এটা হচ্ছে আমার সংখ্যা 1000, 1/1000। আচ্ছা, এখন আসো আমরা একটু প্রেজেন্ট করতে যাই কি শতকরা ঘনমাত্রা। শতকরা ঘনমাত্রাটা আমাদের শিখতে হবে। শতকরা ঘনমাত্রা আমাদের জন্য অনেক ক্রুশিয়াল একটা জিনিস। শতকরা ঘনমাত্রা ফর এক্সাম্পল তোমাকে আমি জিজ্ঞেস করলাম, এটা আমি এক্সাম্পল দিয়ে দেখাই 5% W/V, এটা একটা কোশ্চেন। তোমাকে বললাম 5% W/W, তোমাকে আমি বললাম 5% V/V মানে কি, কোনটার মানে আসলে কি এটা আমাদের জানতে হবে, কোনটার মানে কি। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো, এটার মানে হচ্ছে উপরে কি দ্রবের ভর, নিচে দ্রবণের আয়তন, দ্রবের ভর দ্রবণের ভর, দ্রবের আয়তন দ্রবণের আয়তন। ক্লিয়ার?
উপরে দ্রব নিচে দ্রবণ, ঠিক আছে? উপরে দ্রব নিচে দ্রবণ, দ্রবের ভর দ্রবণের আয়তন, দ্রবের ভর দ্রবণের ভর, দ্রবের আয়তন দ্রবের আয়তন দ্রবণের আয়তন। তার মানে একটা জিনিস খেয়াল করো, আমি এখানে দেখতে পাচ্ছি এটার মানে হচ্ছে 100 লিটার, 100 লিটার দ্রবণে 5 গ্রাম দ্রব। এটার মানে হচ্ছে 100 গ্রাম দ্রবণে 5 গ্রাম দ্রব। এটার মানে হচ্ছে 100 লিটার দ্রবণে 5 লিটার দ্রব। ক্লিয়ার? খুবই ইজি জিনিস, এগুলোতে একদমই প্যাচ লাগানো যাবে না। সো আমরা এখন চলে যাই আমাদের পরের কথায়, সেটা হচ্ছে আমরা কিভাবে এদেরকে ইন্টারনালি কানেক্টেড করতে পারি। খেয়াল করে দেখো, আমাকে একটা কোশ্চেন থ্রো করা হলো, মনে করো এরকম ভাবে, যে খুবই কমন কোশ্চেন, এটা আমি গতবার পরীক্ষায় আসছিল। 5% সোডিয়াম হাইড্রোক্সাইড, 5% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা মোলারিটিতে কত? ঠিক আছে, খেয়াল করে দেখো, আমাদের সূত্র বাচ্চাকাল থেকে আমরা কিন্তু জানি যে W সমান SMV/1000, যেখানে V এর পরিচয় হচ্ছে মিলিলিটার এককে, তাই তো? তো এইখান থেকে আমি বলে ফেলতে পারি না, তাহলে আমার S কি আসে? S আসে হচ্ছে W × 1000/M × V, তাই তো? আমার এখানে কোশ্চেনে কিন্তু দেওয়া আছে, দেখো আমার W কত এখানে দেওয়া আছে, W হচ্ছে 5, M হচ্ছে আমার এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডে 40, আয়তন আমাকে দেওয়া আছে কত? 100। কাটাকাটি করলে আমার কাঙ্ক্ষিত জিনিস চলে আসবে, আনসার আসবে হচ্ছে 1.25 মোলার। শর্টকাট শিখতে চাও? শর্টকাট কিন্তু আছে, শর্টকাট হচ্ছে S = 10x% / M। বসাও, 10 কত? 10 x পার্সেন্টেজ কত দিছে আমাকে? 5। মোলারিটিতে M কত দেওয়া আছে আমাকে? এখানে আমাকে M মানে আণবিক ভর কত? 40। সো তুমি যেভাবেই করো না কেন, আমার আনসার সেম 1.25 মোলারই আসবে। এটা আমার এমসিকিউর জন্য, এটা আমার সিকিউর জন্য। ঠিক আছে, আরেকটা জিনিস লিখে ফেলি, একটা জিনিস খেয়াল করো, ppm, ppb, ppt, এই জিনিসগুলো জানতে হবে। ppm পার্টস পার মিলিয়ন, পার্টস পার বিলিয়ন, পার্টস পার ট্রিলিয়ন। ppb যেটা, ppm যেটা আমরা বলি, এটাকে আমরা প্রকাশ করি সাধারণত মিলিগ্রাম পার লিটার এককে। তার মানে উপরে থাকবে মিলিগ্রাম, দ্রবের ভর হচ্ছে মিলিগ্রামে হবে, দ্রবণের আয়তন হবে লিটারে। ppb মানে হচ্ছে ppm কে আমি 1000 দিয়ে গুণ করলে, 10⁻³ দিয়ে গুণ করলে আমি ppb পেয়ে যাব, এবং ppb কে যদি আমি 10⁻³ দিয়ে গুণ দেই তাহলে আমি ppt পেয়ে যাব। খুবই সহজ। চলো আমরা একটা সুন্দর ম্যাথ করি, সব তোমাদের কোয়েরি ক্লিয়ার হয়ে যাবে একটা ম্যাথের মাধ্যমে। প্রত্যেকটা জিনিস আজকে আমরা যা যা ডিসকাস করতেছি, প্রত্যেকটা জিনিস তোমাকে পরীক্ষা হেল্প করবে, ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক, যেখানে তুমি পরীক্ষা দিতে যাও না কেন, এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশন। খেয়াল করো, আমাকে জিজ্ঞেস করা হলো 0.01 মোলার, 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে আমাকে বললো কয়েকটা জিনিসে কনভার্ট করো। ফার্স্টে বললো তুমি গ্রাম পার লিটার এককে কনভার্ট করো, তারপরে বললো ppm, ppb, ppt সবগুলো এককে কনভার্ট করো। একসাথে এক কোশ্চেনের মাধ্যমে আমরা প্রায় 5-6টা কোশ্চেন আমরা এক কোশ্চেনে নিয়ে আসছি। চলো দেখার চেষ্টা করি
তো 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কি আসলে? মানে হচ্ছে 0.01 মোল পার লিটার। আমরা আণবিক ভর দিয়ে গুণ করলে কিন্তু গ্রাম পার লিটার পেয়ে যাই। কত আসবে? এটাকে যদি আমি মিলিগ্রামে নিতে চাই আমি 1000 দিয়ে গুণ দিব। এবং তোমরা জানো মিলিগ্রাম পার লিটার মানে আমাদের ppm। ppb এর আর যদি 3000 1000 দিয়ে গুণ দেই পেয়ে যাবো আমি ppt। দেখো আমরা গ্রাম পার লিটার বের করলাম, ppm বের করলাম, ppb বের করলাম, ppt বের করলাম, সব আমরা চলে আসছে এক ম্যাথের মধ্যে 5-6টা ম্যাথের কম্বিনেশন। আজানটা শেষ হোক। কারেকশনটা দেখে পাচ্ছি হ্যাঁ নিচে হবে নিচে একটা ঘরকে গুলো করে আচ্ছা খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ টপিক। আমরা সবগুলো টপিক টাচ করতেছি। হ্যাঁ, দ্রবণ লঘুকরণ মানে হচ্ছে পানি যোগ করে দ্রবণের ঘনমাত্রা কমানো। V1S1 সমান V2S2 আমাদের সূত্র। হ্যাঁ, যদি V1S1 হচ্ছে পানি যোগ করার আগের কম্বিনেশন ঘনমাত্রা এবং V2S2 হচ্ছে পানি যোগ করার পরে ঘনমাত্রা, অর্থাৎ পানি যোগ করার আগে এবং পানি যোগ করার পরে ঘনমাত্রা সেম থাকবে। এটা কোশ্চেন করলে আমাদের সলভ করলে ক্লিয়ার হয়ে যাবে এবং খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেন আমাদের জন্য। হান্ড্রেড ml 1 মোলার সোডিয়াম কার্বনেটের কথা বলা হচ্ছে। আমাকে জিজ্ঞেস করা হলো আরো কতটুকু পানি যোগ করলে দ্রবণটা ডেসিমোলার হবে। তাহলে আমরা সূত্র বসাই V1S1 সমান V2S2। তাহলে আমাদের বের করতে বলা হয়েছে হচ্ছে কতটুকু পানি, আমরা বের করতে চাই V2। V1 কত এখানে 100 ইনটু 100 ইনটু 1 100 ইনটু 1 ডিভাইডেড বাই 0.1 কত আসে খেয়াল করে দেখো। এখান থেকে আসবে হচ্ছে 1000 লিটার। কোশ্চেন এখানে অনেকেই থেমে যায়, অনেকে ভাবে এটাই অ্যান্সার। না,
আমাকে কোশ্চেন করা হয়েছে আরো কতটুকু পানি যোগ করলে দ্রবণটা ডেসিমোলার দ্রবণে কনভার্ট হবে, আরো কতটুকু পানি যোগ করতে হবে। পানি আগে ছিল 100 ml, এখন হয়েছে 1000 ml, তাহলে পানি আরো যোগ করতে হবে 1000 মাইনাস 100, দ্যাট মিনস 900 ml পানি আরো যোগ করলে তাইলে আমার দ্রবণটা ডেসিমোলার দ্রবণে পরিণত হবে। বি কেয়ারফুল। ঠিকঠাক আছে ক্যামেরা? মাত্র 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 ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আসো আমরা একটা কোশ্চেন জিজ্ঞেস সলভ করি, খুবই ইম্পর্টেন্ট। বক্স দেওয়া আছে আমাকে, বক্সে বলা হইলো মনে করো 5% 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে। আমাকে বলা হইলো দ্রবণে আরো 100 ml পানি যোগ করলে ppm কত। দ্রবণে আরো 100 ml পানি যদি আমি যোগ করতে চাই তাহলে আমি ppm কত পাবো। দিস ইজ আওয়ার কোশ্চেন। এখন খেয়াল করে দেখো, আমরা সূত্র তো জানি আমাদের মতো, তাই না? v1s1 সমান v2s2। খেয়াল করো, আমাকে 5% w/v দ্রবণ দেওয়া আছে, তার মানে 100 ml দ্রবণের মধ্যে দ্রব আছে 5 গ্রাম, এটা আমরা সবাই জানি। তো আমরা s যদি বের করতে চাই এখান থেকে, s কত হবে? s আমাদের সূত্র হচ্ছে কি w into 1000 divided by m into v। তা w আমাদের কত এখানে? w আমাকে কোশ্চেনে দেওয়া 5 into 1000, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে আমার কত হবে? 40 হচ্ছে তার আণবিক ভর। কিন্তু আয়তন আমাকে দেওয়া আছে কোশ্চেনে 100 ml, আমি 100 বসায় দিলাম, তাহলে আমার এখান থেকে মোলারিটি আমি পেয়ে যাব, আনসার হচ্ছে 1.25 মোলার, একটু আগে আমরা বের করছিলাম। তো এখন আমাকে বের করতে বলা হচ্ছে যে ppm কত হবে। তো ppm বের করতে হলে আমার আগে ঘনমাত্রাটা বের করতে হবে, s2 বের করতে হবে। তো আমরা s2 সমান বলতে পারি না v1s1 ডিভাইডেড বাই v2। তো এখানে v1s1 কত আসবে দেখো তো, আমার এখানে কোশ্চেনের মধ্যে বলা আছে, তাহলে 1.25 ইনটু 200 ডিভাইডেড বাই 300। কেন? যেটা আমরা আরো, আমাকে বলা হয়েছে আরো 100 ml পানি যোগ করা হয়েছে। সো এখানে একটু কারেকশন করি, এখানে 100 ml এর জায়গায়, হ্যাঁ ঠিক আছে ফাইন, সমস্যা নেই, 100 ml 100 ml পানি আমাকে আরো যোগ করতে বলা হয়েছে। সো এখানে তাহলে আমার আনসারটা ইজিলি কিন্তু আমি s2 টা পেয়ে যাব হচ্ছে গ্রাম পার লিটার এককে, গ্রাম পার লিটার এককে পেয়ে যাব। গ্রাম পার লিটার এককে আমি যদি 1000 দিয়ে আরো গুণ দেই তাহলে আমি মিলিগ্রাম পার লিটার পাবো, এটাই মানে কিন্তু আমাদের ppm। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ওভারঅল কোশ্চেনটা। এখন আসো আরেকটা টপিক, আমরা লাস্ট টপিকটা ডিসকাস করবো, সেটা হচ্ছে মিশ্রণের প্রকৃতি নির্ণয়, যেখান থেকে কোশ্চেন ইনভেরিয়েবলি পরীক্ষায় আসে, সৃজনশীলে ইনভেরিয়েবলি পরীক্ষায় আসে। বক্স শো করি আগে। আমাকে বলা হচ্ছে 50 ml 0.2 মোলার সোডিয়াম কার্বনেট, 50 ml 0.2 মোলার সোডিয়াম কার্বনেট, আর এখানে মিক্স করা হচ্ছে আমার 100 ml 0.1 মোলার HCl। আমাকে জিজ্ঞেস করা হয়েছে মিশ্রণের প্রকৃতি। এক
নাম্বার কোশ্চেনে। 2 নাম্বার কোশ্চেন আমাকে জিজ্ঞেস করা হয়েছে মিশ্রণের ঘনমাত্রা, এবং 3 নাম্বার কোশ্চেন আমাকে জিজ্ঞেস করা হয়েছে পিএইচ। একটা কোশ্চেনের মাধ্যমে আমরা সব শেষ করে ফেলবো, শুধু মনোযোগ দিয়ে এই কোশ্চেনটা আমরা সলভ করি সবাই। চলো, আমাকে বিক্রিয়া, প্রথম শর্ত হচ্ছে আমার আগে বিক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। বিক্রিয়া সমতা না করতে পারলে তুমি যতই ম্যাথ করতে যাও তুমি ম্যাথের মধ্যে ভুল করে ফেলবা। সো এখানে দেখো 2 দিলে আমার 2NaCl হয়, প্লাস H2CO3 তো আমরা লিখতে পারবো না, কারণ কার্বনিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, সহজেই ভেঙে যায়। সো পানি প্লাস কার্বন ডাই অক্সাইড লিখে ফেলছি। তার মানে আমি কি দেখতে পাচ্ছি দেখো তো, আমি দেখতে পাচ্ছি 1 মোল সোডিয়াম কার্বনেট is equivalent to 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে 1 মোল সোডিয়াম কার্বনেট 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। তো খেয়াল করো, আমি এখানে একটা জিনিস খেয়াল করো, আমি যদি মিশ্রণে H প্লাসের মোট সংখ্যা বের করতে যাই, মিশ্রণে H প্লাসের মোট সংখ্যা কত দেখো তো, সূত্র আমাদের কি S * V। এখানে কয়টা আছে H প্লাস? আমার দুইটা আছে। তা আমাকে কোশ্চেনে দেওয়া আছে কি 0.1 মোলার, 0.1 × 0.1। আমার আয়তন দেওয়া আছে যেহেতু 100 ml, আমরা বেশি লিটারে নিতে হবে। লিটারে নিলে 0.1 × 0.1 মানে 0.01 হচ্ছে আমাদের এখানে আসতেছে এত মোল। তাহলে আমি বের করলাম কি আমার মিশ্রণের মধ্যে H প্লাস আয়নের মোট মোল সংখ্যা কত। সিমিলারলি আমি যদি বের করতে যাই আমার মিশ্রণে OH মাইনাস এর মোট মোল সংখ্যা কত আসবে, S * V। দেখো তো এখানে আমার কত আছে 0.2 মোলার, 0.2 মোলার ইনটু 0.2 মোলার ইনটু, এখানে খেয়াল করে দেখো আমাদের কিন্তু কি বলা 50 ml বলা, 50 ml মানে 0.05 ইনটু আমার এখানে দুইটা আছে, সো 2 লিখবো, আসবে হচ্ছে 0.02 মোল। তাহলে আমার এখানে মিশ্রণে H প্লাস এর মোট মোল সংখ্যা এত, মিশ্রণে OH মাইনাস এর মোট মোল সংখ্যা এত। খেয়াল করে দেখো এখানে বেশি কে, O বেশি নাকি O বেশি? অবভিয়াসলি O বেশি। তাহলে আমরা বের করব কতটুকু বেশি। কতটুকু বেশি? আমি লিখবো অতএব মিশ্রণে অবশিষ্ট OH মাইনাস হচ্ছে 0.02 মাইনাস 0.01 মোল, তাই তো? তার মানে আনসার কত আসে 0.01। তার মানে ফার্স্ট কোশ্চেনের আনসার কিন্তু আমরা পেয়ে গেছি। মিশ্রণের প্রকৃতি কি হবে? মিশ্রণের প্রকৃতি ক্ষারীয় হবে। তাহলে অবশিষ্ট ক্ষারের ঘনমাত্রা কত? অবশিষ্ট ক্ষারের ঘনমাত্রা হবে হচ্ছে অবশিষ্ট ক্ষারের ঘনমাত্রা অবশিষ্ট ক্ষার আছে হচ্ছে আমাকে 0.01 ডিভাইডেড বাই 2 ইনটু আমরা বলতে পারি এখানে 150। তাহলে কত আসবে 0. এটা আসে হচ্ছে 0.033 মোলার। এটা আমাদের অবশিষ্ট ক্ষারের ঘনমাত্রা আমরা এর মাধ্যমে কিন্তু পেয়ে গেলাম। বুঝতে পারছো তো? কারণ এটা আমাদের কম্বিনেশন, এখানে আমার একটা পয়েন্ট দেওয়া উচিত। তাহলে অবশিষ্ট ক্ষারের ঘনমাত্রা আমরা পেয়ে গেছি। এখন আমার লাস্ট কোশ্চেন, মিশ্রণের পিএইচ কত? খেয়াল করো, সে তো ক্ষারীয় দ্রবণ। ক্ষারীয় দ্রবণ আর কি পিএইচ হয়? ক্ষারীয় দ্রবণের হয় হচ্ছে পিওএইচ। তাহলে আমরা পিওএইচ বের করতে পারবো। ক্ষারীয় দ্রবণে আমরা পিওএইচ বের করতে পারবো মাইনাস লগ অফ কত এখানে ওই যে 0.033 ইনটু কয়টা আছে? দুইটা আছে, 2 দিয়ে গুণ দিব। ক্যালকুলেটরে প্রেস করো, কত আসে 1.17 আসে। তাহলে পিওএইচ যদি হয় 1.17, দশমিক বসে না এখানে, তাহলে পিএইচ কত আসবে? 14 থেকে বিয়োগ করে দেব 1.17 আসবে কত? 12.8
3। তাহলে আমরা দেখো মিশ্রণের প্রকৃতি জানলাম, মিশ্রণের অবশিষ্ট ক্ষারের ঘনমাত্রা জানলাম এবং এট দ্য সেম টাইম মিশ্রণের পিএইচ জানলাম। এই কোশ্চেন যে ভালোভাবে বুঝতে পারবা তার দ্বারা মিশ্রণের প্রকৃতি রিলেটেড যে কোনো কোশ্চেন সলভ করা পসিবল। খেয়াল করো আমাদের অ্যাপ্রোচ কি ছিল। আমাদের অ্যাপ্রোচ ছিল প্রথমে আমরা বিক্রিয়া করাইছি, বিক্রিয়াটা খুব সুন্দরভাবে লেখার চেষ্টা করছি, লিখে স্যারকে খুশি করার জন্য, স্যারকে বা ম্যাডামকে খুশি করার জন্য আমরা ইকুইভ্যালেন্ট লিখছি, কত মোল ক্ষারের সাথে কত মোল অ্যাসিড বিক্রিয়া করে গেল। এরপর আমাদের কাজ ছিল মিশ্রণের টোটাল H+ আয়নের মোট মোল সংখ্যা আমরা বের করে ফেলছি এবং মিশ্রণের টোটাল OH- আয়নের মোট সংখ্যা আমরা বের করে ফেলছি। আমরা চেক করছি কোনটা বেশি, যেটা বেশি সেটার ফেভারে যাবে প্রকৃতি। এখানে আমার OH- আয়নের ঘনমাত্রা বেশি ছিল, মোট মোল সংখ্যা বেশি ছিল, তার মানে অবভিয়াসলি মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয়। প্রথম কোশ্চেনের আনসার শেষ। কতটুকু এক্সট্রা আছে ওই এক্সট্রা থেকে আমরা বের করে নিয়ে আসছি মিশ্রণে অবশিষ্ট OH- আয়নের ঘনমাত্রা কত। এটা সরি এটা ঠিক ছিল, এই যে এটা ঘনমাত্রা। তারপরে যেহেতু ক্ষারের ফেভারে গেছে সো ক্ষারের কি হয়, পিওএইচ হয়, পিওএইচ বের করছি, ওখান থেকে 14 থেকে বিয়োগ করে পিএইচ বের হয়ে গেছে। দ্যাটস অল ফর ইট। এই ছিল আজকে আমাদের আজকের ক্লাসের কন্টেন্ট। তো আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলছি, যদি সবাই প্রত্যেকটা লাইন বাই লাইন ফলো করে থাকো, আশা করি এখান থেকে তোমরা 100% উপকৃত হবা। সৃজনশীল হোক, এমসিকিউ হোক, একাডেমিক হোক, অ্যাডমিশন হোক, সব জায়গাতে। তো সবার কাছে অনুরোধ থাকবে ক্লাসটি সবাই মনোযোগ দিয়ে করবা এবং বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা। আমাদের কিন্তু অলরেডি অ্যাডমিশন চলছে, আমরা কিন্তু ভর্তি নিচ্ছি। তো যারা এখনো ভর্তি হওনি দ্রুত আমাদের অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে যাও। আমরা সামনে আরো চমক নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।